আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, লন্ডন থেকে দেশে পৌঁছেই এভারকেয়ার হাসপাতালে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়াকে লন্ডন নিতে জর্জিয়া থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা হতে পারে রোববার সকালে। ঘন ঘন ভূমিকম্পে উদ্বিগ্ন সাধারণ মানুষ, আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে প্রস্তুতি নিতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং তীব্র শীতে পাবনার চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ, সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা সরাসরি যাচ্ছি সহকর্মী পান্থ রহমানের কাছে, যিনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। পান্থ, আপনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনি আমাদের পূর্ববর্তী সংবাদগুলোতে জানাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার বিদেশে যাওয়া প্রসঙ্গে, এবং আপনি জানিয়েছিলেন তার পুত্রবধূ জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন তাকে দেখবার জন্য বিদেশ থেকে এসে। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? মেহেদী, ঠিক অনেকগুলো প্রশ্নের সামনে আমরা আসলে দাঁড়িয়ে, অনেকগুলো প্রশ্নের উত্তর নেই, অনেকগুলো প্রশ্ন নিয়ে আমাদেরও প্রশ্ন আছে। যেমন এই মুহূর্তে কেমন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটি আসলে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন করে কোনো খবর দিতে পারছি না যতক্ষণ পর্যন্ত না কোনো চিকিৎসক বা বিএনপির পক্ষ থেকে, দল হিসেবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নতুন কোনো তথ্য জানান। অর্থাৎ আমাদের কাছে যে পুরনো তথ্যটি আছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। তার ফুসফুসের যে সমস্যাটা ছিল তা একটু ভালোর দিকে, কিন্তু এছাড়া আর বাকি যে অর্গানগুলো যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা সংকটগুলো এখনও রয়ে গেছে। দুঃখিত। এর বাইরে যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে আদৌ বেগম খালেদা জিয়া কখন দেশের বাইরে যাচ্ছেন। এই প্রশ্নের উত্তর আমাদের এরই মধ্যে কিছুটা জানা, যে বিএনপির পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রোববার নাগাদ তিনি দেশের বাইরে যেতে পারেন। সেক্ষেত্রে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স যেটি দেশের বাইরে থেকে আসার কথা আছে সেটি হয়তো আসবে। কিন্তু এখন আমরা এর আগেও জানতাম যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাতে রাজি বা সম্মত হয়েছে কাতার। তার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের যে বহর আছে সেই বহর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন, কিন্তু সেটি নিয়ে সম্ভবত একটি নতুন প্রশ্ন তৈরি করেছে, নতুন প্রশ্ন উঠেছে যে আদৌ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসছে কিনা। কারণ যান্ত্রিক ত্রুটির কথা শুনছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও পর্যন্ত বাংলাদেশে আসেনি। তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে জুবাইদা রহমান, জনাব তারেক রহমানের সহধর্মিণী, তিনি বাংলাদেশে এসেছেন। আমরা আগের বুলেটিনেও জানিয়েছি তিনি এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন প্রায় 2 ঘন্টা হলো, এবং 2 ঘন্টা তিনি ভেতরে আছেন। আলোচনা হয়েছে কিনা, ডাক্তারদের সাথে পরামর্শ শেষ হয়েছে কিনা, এই তথ্যগুলো এখনও অজানা। আমরা আশা করছি, এখনও আশাবাদী যে তিনি যখন বের হবেন এবং তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন এবং পারিবারিকভাবে যে সিদ্ধান্ত, চিকিৎসকদের কাছ থেকে যে পাওয়া সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় যেটি এই মুহূর্তে প্রশ্নটি আবার উঠেছে বা উঠছে এখানে, বিশেষ করে গুঞ্জন যদি বলেন, যদিও আমরা গুঞ্জনকে সংবাদ হিসেবে প্রকাশ করছি না, কিন্তু যে কথাটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে উনি কি
এখন কি অবস্থায় আছেন, আদৌ উনি সফর করার মতো, একটা লম্বা সফর করার মতো শারীরিক অবস্থায় আছেন কিনা, এই সব তথ্য বা সব প্রশ্নের উত্তর আসলে আমরা তখনই পেতে পারি যখন কেউ একজন, সে তার চিকিৎসক হোক অথবা দলের দায়িত্বপ্রাপ্ত কেউ, তিনি বা তারা এসে আমাদেরকে এই তথ্যগুলো না জানান। আপাতত এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পান্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খবর সংগ্রহ করতে থাকুন, আমরা আশা করছি আপনার মাধ্যমে দর্শকদের আরও আপডেট সংবাদ জানাতে পারবো। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে দেশে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সকাল 10:50 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG302 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তা বিমানবন্দরে মোতায়েন করা হয় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণের পরই বিমানবন্দরে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বেগম খালেদা জিয়াকে দেখতে দ্রুত এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি 20 থেকে 22 টনের ছোট একটি জেট, রোগীসহ 2-3 জন অ্যাটেন্ডেন্স এয়ার অ্যাম্বুলেন্সটিতে যেতে পারবেন। জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন আছে ইউরোপের দেশ জর্জিয়ায়। দেশটির প্রধান বিমানবন্দর শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। 7 ডিসেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওনা করার সম্ভাবনা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে জেলায় জেলায়। জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরে দোয়া মাহফিল হয়েছে। কালীগঞ্জ উপজেলার পাঞ্জোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক AKM ফজলুল হক মিলন। কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসীরা এতে অংশগ্রহণ করেন। নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম ওলামা মাশায়েখদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভা করেছে জেলা ওলামা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাটোরের জেলা আইনজীবী সমিতি দোয়া মাহফিলের আয়োজন করে। শহরের কোট বাইতুল আমান জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। শহরের দত্তবাড়ির রওশন শাহ আনোয়ারুল উলুম তাজবিরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতমে অংশ নেন 3 শতাধিক শিক্ষার্থী। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ মাঠে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সদুল্লাপুর ইউনিয়নের পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এ পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানাবো নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ভোটারদের কথা। আমরা এমন একজন সংসদ সদস্য চাই আমাদের এই আসনের জন্য, যে কিনা সংসদে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অধিকার আদায় করে আনতে পারবে। আমি চাই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, সুষ্ঠুভাবে ন্যায়পরায়ণ একজন সরকার ক্ষমতায় আসুক, যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে এবং যাদের আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই, সঠিক কোরআন সুন্নাহর আকীদা যার মধ্যে আছে এবং সৎ ভিত্তিতে বিনা স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের জন্য উন্নতির জন্য কাজ করবে,
এমন একটা সরকার ক্ষমতায় আসুক, এটা আমি চাই। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা চাই যে ভালো একজন সরকার আসুক, এ দেশটারে সুন্দর ঢেকে চালাক। যেই দলই আসুক, যে নির্বাচনে যেই আসুক, আমাদের দেশটা যাতে সুন্দর হয়, আমরা যারা জনগণ আছি আমরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। সুষ্ঠু একটা নির্বাচন চাবো, কারণ নির্বাচন হলেই কিন্তু একটা ভয় কাজ করে, এই না মারামারি হয়, এই না কিছু হয়, এরকম যাতে কোনো নির্বাচন না হয়। আর আমরা যারা নারীরা আছি তাদের যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমাদের জন্য যাতে আপনারা কিছু করতে পারেন, সেই হিসাবেই বলবো নির্বাচনটা যাতে অনেক সুন্দর হয়, এটাই হবে সরকারের কাছে আমার দাবি। দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা। নির্বাচন হইলে আমাদের দেশের যে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি বা বড় পর্যায়ে যারা ব্যবসায়ী আছে, মনে করেন হেঁটে হওয়া মানুষগুলো আছে, কৃষক আছে, আবার বিদ্যমানিতা, সবার একটাই দাবি যাতে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচন হয়। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তার জন্য আমরা সবাই আশাবাদী। সাধারণ মানুষের উপকারে যে আসে, মানুষের দ্বার প্রান্তে যারা আসে, যে জনগণের সুখে দুঃখের পাশে থাকে, এলাকার উন্নয়ন, এগুলোই আমরা চাই যারা করতে পারে। এগুলো এমন একজন এমপি চাই। যা যাক অন্যান্য সংবাদে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়িতে চড়তে হবে না। রাজধানীতে বাংলাদেশ নার্সেস ফোরামের আয়োজনে জাতীয় নার্স সম্মেলনে জামায়াতের আমির বলেন, সরকার প্রধান চাইলে হাঁটবেন, রিকশায় চলবেন, পাবলিক পরিবহনে উঠবেন, এমন নেতৃত্ব তৈরি করতে হবে। শফিকুর রহমান বলেন, কোনো ধর্ম মানুষকে কষ্ট দিতে বলে না। সম্প্রতি দেশজুড়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ, বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, 21শে নভেম্বর বড় ভূমিকম্পের পর অনেকগুলোই আফটার শকের অংশ। ভূমিকম্পের উৎস ইন্দো বার্মা মেগাথ্রাস্টে এখনও বিপুল পরিমাণ শক্তি জমা আছে উল্লেখ করে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দেশে গত 21শে নভেম্বরের ভূমিকম্পে 10 জনের প্রাণহানির পর পরবর্তী 7 দিনে 5 বার ভূকম্পন অনুভূত হয়। ঘন ঘন এই ভূকম্পন মানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, দেশের 2টি প্রধান ফাটলরেখার একটি হল ডাউকি ফাটলরেখা ও 2টি বড় টেকটনিক প্লেট একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া ইন্দো বার্মা মেগাথ্রাস্ট। এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফাটলরেখা, মধুপুর, শাহজি বাজার, জাফলং ও কুমিল্লা ফাটলরেখা রয়েছে। এছাড়া ধুবড়ী ও ময়মনসিংহের দুর্গাপুরে 2টি ব্লাইন্ড ফল্টের কথাও বলছেন বিশেষজ্ঞরা। একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে সাবডাকশন জোন। যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে, এই শক্তিটা 8.2 থেকে 9। পৃথিবীর অন্যান্য সাবডাকশন জোনে যেটা দেখা গেছে, যে পরিমাণ শক্তি জমা হয়ে থাকে তার 65 থেকে 80% শক্তি একবারে হঠাৎ বের হয়ে যায়। খাত হতো তাহলে কিন্তু আফটার শক 1 বছর পর্যন্ত চলতে পারতো, কিন্তু এটা যদি 5.7, আমার মনে হয় আর 2-1 দিন হয়তো হতে পারে, নাও হতে পারে। বাট মোটামুটি আর্থকুয়েকের যে এই এখনকার যেই কি বলা উচিত সাইকেলটা, সেটা হয়তো থমকে যাবে আর কয়েকদিনের মধ্যে। ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের ঝুঁকি কমাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় ভূমিকম্পের ঝুঁকিকে অতটা প্রভাবিত করবে না। ছোট ছোট ভূমিকম্প যেটা হচ্ছে, সেটা কি বড় ভূমিকম্পের আলামত, না এটা আস্তে আস্তে বড় ভূমিকম্পের আপনার সম্ভাবনাটাকে কমিয়ে দিচ্ছে? সেদিন যে ভূমিকম্পটা হলো এবং তারপরে যে আফটার শক হলো 2 দিন এবং আরও 2 দিন গ্যাপ দিয়ে, টোটাল শক্তিটা যদি আপনি যোগ করেন, তাহলে যে পরিমাণ শক্তির জমা হওয়ার কথা আমরা বলছি, তার তুলনায় ওটা কত পার্সেন্ট, ওটা হিসাব করেছে 1%। 4 ইঞ্চি খুব একটা ক্ষতি করে না। 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে একটা অ্যাটমিক বোম তার সমান এনার্জি। 4 হচ্ছে তার থেকে 32 গুণ শক্তি কম। 6 হচ্ছে 5-এর থেকে আবার 32 গুণ শক্তি বেশি, মানে প্রত্যেক 1 বার মানে 32 গুণ। তার মানে আপনার 4 থেকে যদি 6 হয়, তার মানে কিন্তু প্রায় 1024 গুণ বেশি। তার মানে এটা মাটির তল হয়ে দেখে আমরা বুঝি না, কিন্তু ভূমিকম্পে কিন্তু হিউজ শক্তি। একটা মানে 1 বার মানে হচ্ছে 32 গুণ শক্তি বেশি হয়। তার মানে একটা 4-এর যেই ধ্বংসের ক্ষমতা, 5-এর ধ্বংসের ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি। ভূমিকম্পে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার ও অংশীদারদের আশু পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জনবলের অভাবে রাজধানীতে ভবন নির্মাণ তদারকিতে নিজেদের চরম ব্যর্থতার কথা স্বীকার করেছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
তবে ভবনের নকশা অনুমোদনে কোনো অনিয়ম হয় না বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ভবন মালিকদের দায়িত্বশীলতাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বিতর্কে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে বিজয়ী হয় শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। একজন ডিজাইন ইঞ্জিনিয়ার দেখা গেল যে মাসে 5টা বা 10টা বিল্ডিং ডিজাইন করছে, বাস্তবে তার একটাও মানে মাসে একটা ডিজাইন করাই কিন্তু খুব কঠিন একজন ইঞ্জিনিয়ারের জন্য, কিন্তু সে সিগনেচার করছে। পরে এগুলোকে আমরা শাস্তির আওতায় আনছি, তাদের ইঞ্জিনিয়ার স্টেশন থেকে তাদের মেম্বারশিপ বাতিলের ব্যবস্থা করতেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। মিটার নিয়ে আসছে পাশের বাড়ি থেকে, সে আবার কারচুপি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এবং তার মিটারও নিয়ে আসা হয়েছে। জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির পাবনার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ঢালার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। কাকভরেও কর্মব্যস্ত জাফরগঞ্জ ঘাট। কুয়াশা ভেজা সকালে যমুনাপাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদী পেরিয়ে পাবনার প্রান্তিক জনপদ ঢালারচরের জীবন জীবিকা ততটাই দারিদ্র, রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা। হাল আমলের আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিপরীতে এখানকার প্রধান অবলম্বন সাবেকি ঘোড়ার গাড়ি কিংবা সীমিত পরিসরে চলা মোটরসাইকেল। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। পৌষের আগেই জেকে পোষা শীতে এই জনপদে দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। অসুস্থ ছিলাম, ডাক্তার দেখা ওষুধ নিছি আর কম্বলও পাইছি, অনেক খুশি হয়েছি। আমরা চর এলাকার মানুষ, ডাক্তার নাই, আমরা অসুস্থ ছিলাম, ডাক্তার দেখাইয়া ওষুধ পাইছি, কম্বলও পাইছি, অনেক খুশি হয়েছি। কম্বল পাইছি, ওষুধ পাইছি। শীতের দিনে গরিব মানুষ হিসেবে আল্লাহ দিলি বেটাকে দোয়াই ভালোই পাইছি, এইটাই পাই কোহানে। আমরা এই শীতে কম্বল এবং ওষুধ পাই আমরা খুব খুশি। গ্যাসের জন্য আর প্রেশারের জন্য, ব্যথার জন্য, মাজার ব্যথা, গিরে গিরি ব্যথা, জ্বর আসে রাইতে, ঠান্ডা কাশ, গিরে গিরি ব্যথা, তার জন্য ওষুধ দিছে। শ্বাসকষ্টের সমস্যা, আমার সমস্যা, ডাক্তার দেখাইছি, ওষুধ দিছি, তাতে আল্লাহ দেখি কি করে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। অসহায় দুস্থ চরবাসীর মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করলাম এবং রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দিলাম এবং চিকিৎসাপত্র দিলাম। এটা দিতে পেরে আমাদের নিজেদের কাছে খুবই ভালো লাগছে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়, ঢালারচরের মতো প্রান্তিক জনপদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিতে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। এ পর্যায়ে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার এবং সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ এবং সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় ২৫ মার্চ রাত থেকেই চট্টগ্রাম ও আশেপাশের এলাকা ছিল সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্য ও সাধারণ মানুষের দখলে। সময়ের সাথে সাথে পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধ তীব্র হতে থাকে। ২৫ এবং ২৬ মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর বাঙালি সেনারা
যেসব হানাদার সেনাদের বন্দী করে রেখেছিল সেখানেও আকাশপথে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ফলে পাকিস্তানিদের বোমায় পাকিস্তানি সৈন্যদের মৃত্যু হয়। এর মধ্যেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। লক্ষ প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় মার্চের যুদ্ধে পাকিস্তানি হানাদাররা একই সাথে আকাশ, নৌ এবং স্থলপথে গোলাবর্ষণ বাড়াতে থাকে। সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদাররা পেরে উঠতে পারেনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র না থাকায় হানাদাররা বিমান হামলা চালাতে থাকে। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা তারপরও প্রাণপণে লড়াই করে গেছেন। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর বেয়নেট দিয়ে স্থলভাগের হানাদারদের সাথে মুখোমুখি যুদ্ধ করেন বাঙালি সেনারা। মুজিবনগর সরকার গঠনের পর 11 জুলাই সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে। আর এই 11টি সেক্টরের প্রথম সেক্টর ছিল বৃহত্তর চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ফেনী মহকুমার মুহুরী নদীর পূর্ব পার পর্যন্ত। 6 ডিসেম্বর ফেনীকে মুক্ত করার পর ক্যাপ্টেন জাফর নির্দেশ পান চট্টগ্রামকে মুক্ত করার। 14 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা অবস্থান নেন চট্টগ্রামের হাটহাজারী থানায়। একদিনের মধ্যেই মুক্ত হয় হাটহাজারী, যার বিশদ বর্ণনা রয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। 16 ডিসেম্বর বাঙালির বিজয় এলেও চট্টগ্রামে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করে। 17 ডিসেম্বর মুক্ত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর অর্নেট হোটেলে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ BJUCর প্রথম বার্ষিক সাধারণ সভা হয়েছে। অনুষ্ঠানে BJUCর কার্যকরী সভাপতি কবি রাজু আলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, প্রধান মুখপাত্র নজরুল ইসলাম হান্নান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও কবি অশোক ধর, কলামিস্ট মীর আব্দুল আলিম, সাংবাদিক সাইদ মাহমুদ ও মহাসচিব মোক্তার হোসেন সহ অন্যরা। দুদিনের সফরে এখন ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দিল্লির পালাম বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট ভারত সফর করছেন। বিমান থেকে নামার পর রুশ প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। আজ দুই নেতার মধ্যে বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের সফরে। ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজনে রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন তারা। সফরে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার রাতে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন। নিটল টাটা কৃষি সংবাদ। যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধান। সকাল হতেই কৃষক ছুটছে জমিতে। কেউ কাঁচা ধান রোদে দিচ্ছেন, কেউ মারাই মেশিন চালাচ্ছেন, আবার কেউ গোলায় তুলছেন নতুন মৌসুমের ফসল। আমন কাটার ভরা মৌসুমে জেলার সব উপজেলাতেই ব্যস্ত কৃষক। তবে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম নিয়ে হতাশ তারা। দেখবেন প্রকৃতি সংবাদ। নদীতে ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী জনপদ। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর অন্তত 16টি স্থানে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 3 শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগের অভাবে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জানাবো খেলার খবর।
ব্রাজিলের সাও বার্নার্দো এবং বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার্সের ম্যাচ দিয়ে ঢাকায় শুরু হচ্ছে 3 জাতির লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্ট। জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। টুর্নামেন্টের অন্য দল আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ক্লাব। এই 2 ম্যাচ থেকে লাতিন ফুটবলের ধারা শেখারই লক্ষ্য বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে সাজানো লাল সবুজদের। আদিল আহমেদ শানের রিপোর্ট। হামজা, শামিদ সোম ও ফাহমিদুলরা জাতীয় দলের হয়ে যে মাঠ কাঁপিয়েছেন সেই মাঠেই লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল আর্জেন্টিনার স্তরভিত্তিক 2 ক্লাবের তরুণ ফুটবলারদের সঙ্গে লড়বে বাংলাদেশের এক ঝাঁক তরুণ। চোখে মুখে যাদের স্বপ্ন জাতীয় দলের খেলার, তারাই প্রথম বাংলার মাটিতে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তির দেশের ক্লাবের বিপক্ষে লড়বে। চীনে AFC অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে খেলা 19 ফুটবলার ও 4 প্রবাসী কিশোরদের নিয়ে সাজানো এ দলের উপর আস্থা আছে কোচ ইমরুল কায়েসের। বাংলাদেশের যে কোনো স্তরের ফুটবলের ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে খেলার তেমন কোনো সুযোগ আমাদের থাকে না। আমরা বিগত দিনে এমন অপরচুনিটি পাই নাই, তো এটা আমাদের জন্য বিরাট একটা সুযোগ, যেখান থেকে ছেলেরা কতটা শিখতে পারে এবং তাদের সঙ্গে কতটা লড়াই করতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল প্ল্যান। অনুশীলনে সবার চোখ প্রবাসী বিদশোক চাকমাকে ঘিরে। বাংলাদেশের স্ট্রাইকার সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন এফসির 3য় সারির দলে খেলা বিদশোক চলতি বছরে দিয়েছেন বাফুফে ট্রায়াল। এবার নিজেকে প্রমাণের সুযোগ। And I think we'll have a good result against the power teams in Brazil and Argentina. 5 ডিসেম্বর ম্যাচের পর বুয়েন্স আয়ার্সের 5ম স্তরের দল অ্যাথলেটিকো চার্লনের সঙ্গে 8 ডিসেম্বর লড়বে বাংলাদেশ। আর 11 ডিসেম্বর 2 লাতিন জায়ান্টের নৈপুণ্য উপভোগ করতে পারবেন সবাই। মাঠে থাকতে পারেন 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কাফু এবং আর্জেন্টিনার ক্যানিজিয়া। কাফু এবং ক্যানিজিয়া আমরা কন্ট্যাক্টে রেখেছিলাম, আশা করি তারা ইনশাআল্লাহ সহি সালামত যদি আল্লাহ বাঁচা রাখে 11 ডিসেম্বরে বাংলাদেশে থাকবে। ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপের 3টি ম্যাচই হবে সন্ধ্যা 7টায়। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। লন্ডন থেকে দেশে পৌঁছেই এভার কেয়ার হাসপাতালে পুত্রবধূ ডাক্তার জুবায়েদা রহমান। খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। যাত্রা হতে পারে রোববার সকালে। ঘন ঘন ভূমিকম্পে উদ্বিগ্ন সাধারণ মানুষ, আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে প্রস্তুতি নিতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং তীব্র শীতে পাবনার চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।